আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতে জানাবো এসএনএস হোমল্যান্ড সংবাদ শিরোনাম। জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য ঠেকাতে বাংলাদেশ সহ 60 দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে ট্রাম্প প্রশাসন। কার্যকর 24 জুলাই। সাইবার অপরাধে জড়িত বিদেশিদের ভিসা বন্ধ, অপরাধীদের পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়েও যুক্তরাষ্ট্রের কঠোর সিদ্ধান্ত। কর ছাড় ও মজুরি বৃদ্ধিতে মার্কিন কর্মীদের আয় বেড়েছে, বাড়ছে ব্যয়ও। অর্থনীতিতে নতুন আশার আলো দেখছে বিশ্লেষকরা। গাজায় ইসরায়েলি অভিযান নিয়ে সমালোচনা, প্রাণনাশের হুমকি পেলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ও তার স্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি বন্ধে আইন না করায় 60টি দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। 24 জুলাই রাত 12:01 থেকে কার্যকর এই শুল্কে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ কয়েকটি দেশ 10% হারের শুল্কের আওতায় পড়বে। অন্যদিকে চীন সহ বেশিরভাগ দেশের পণ্য বসবে 12.5% শুল্ক। নতুন সিদ্ধান্তের বিস্তারিত দেখুন প্রতিবেদনে। জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি বন্ধে আইন না করায় 60টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক 10% শুল্কের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন শুল্ক কার্যকর 24 জুলাই রাত 12:01 থেকে। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, যেসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য নিষিদ্ধের আইন করেছে বা তা বাস্তবায়ন শুরু করেছে, সেসব দেশের উপরে 10% শুল্ক বসবে। আর যেসব দেশ এখনও এই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করেনি, তাদের পণ্যে দিতে হবে 12.5% শুল্ক। 10% শুল্কের আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কানাডা, মেক্সিকো, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, আর্জেন্টিনা ও কম্বোডিয়া সহ আরও কয়েকটি দেশ। তবে চীন সহ অন্যান্য বেশিরভাগ দেশের পণ্যে 12.5% শুল্ক আরোপ করা হবে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রেও 10 অথবা 12.5% শুল্ক কার্যকর হবে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, প্রায় 1 শতাব্দী ধরে যুক্তরাষ্ট্র জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করে আসছে। এখন বাণিজ্য অংশীদারদেরও একই পথে আসতে হবে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, নতুন শুল্ক আরোপ করা হচ্ছে 1974 সালের ট্রেড অ্যাক্টের 301 ধারায়। এতে যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় 99% আওতায় এলেও বড় ধরনের অর্থনৈতিক প্রভাব পড়বে না বলে ধারণা করা হচ্ছে। তবে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম সহ এ জাতীয় নিরাপত্তার ভিত্তিতে আরোপিত বিদ্যমান শুল্কের সঙ্গে নতুন শুল্ক যোগ করে স্ট্যাকিং করা হবে না বলেও জানিয়েছে প্রশাসন। সাইবার অপরাধ, অনলাইন বিনিয়োগ, প্রতারণা ও সেক্সটর্শনের বিরুদ্ধে এবার আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতির আওতায় এসব অপরাধে জড়িত বা সহযোগিতাকারী বিদেশিদের যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া বন্ধ হতে পারে। এমনকি তাদের নিকট পরিবারের সদস্যরাও নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন। ট্রাম্প প্রশাসনের দাবি, এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক প্রতারণা চক্রকে দুর্বল করার পাশাপাশি মার্কিন নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত অনলাইন অপরাধও ঠেকানো সম্ভব হবে। অনলাইন বিনিয়োগ, প্রতারণা, সাইবার জালিয়াতি এবং সেক্সটর্শনের মতো অপরাধে জড়িত বিদেশি ব্যক্তিদের বিরুদ্ধে নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, অভিবাসন ও জাতীয়তা আইনের 212(a)(3)(c) ধারার আওতায় এই নতুন নীতি কার্যকর করা হবে। নতুন নীতির আওতায় সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, বিনিয়োগ, জালিয়াতি এবং সেক্সটর্শনের সঙ্গে জড়িত বা এসব অপরাধে সহযোগিতা করা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া হবে না। প্রয়োজনে তাদের নিকটাত্মীয়রাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন। মার্কিন প্রশাসনের দাবি, 2024 সালে অনলাইন বিনিয়োগ প্রতারণার মাধ্যমে শুধু যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছ থেকেই অন্তত $10 বিলিয়ন হাতিয়ে নেওয়া হয়েছে। এসব প্রতারণার বড় একটি অংশ চীনা আন্তঃদেশীয় অপরাধী চক্র পরিচালনা করছে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে বিদেশ থেকে পরিচালিত সেক্সটর্শন চক্রের মাধ্যমে মার্কিন শিশু কিশোরদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা বহু পরিবারের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে এসব অপরাধ দমনে তারা ভিসা নিষেধাজ্ঞার পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলা, সম্পদ জব্দ, প্রত্যর্পণের আবেদন এবং আন্তর্জাতিক আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান চালাবে। প্রশাসনের ভাষ্য, যুক্তরাষ্ট্রের নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত আন্তর্জাতিক প্রতারণা চক্রের বিরুদ্ধে একটি কঠোর বার্তা এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধে জড়িতদের জবাবদিহির আওতায় আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন অর্থনীতিতে নিম্ন ও মধ্যম আয়ের কর্মীদের জন্য কিছুটা স্বস্তির বার্তা মিলছে। সাম্প্রতিক তথ্য বলছে মূল্যস্ফীতির তুলনায় দ্রুত বাড়ছে অনেক কর্মীর আয়, যার প্রভাব পড়ছে পরিবারগুলোর দৈনন্দিন ব্যয় ও জীবনযাত্রায়। তবে এই ইতিবাচক পরিস্থিতি কতটা স্থায়ী হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। জ্বালানি মূল্য বৃদ্ধি, নতুন শুল্ক ও মূল্যস্ফীতির সম্ভাব্য চাপ পরিস্থিতি বদলে দিতে পারে। কর্মীদের আয় বৃদ্ধির পেছনের কারণ এবং ভবিষ্যতের অর্থনৈতিক ঝুঁকি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে নিম্ন ও মধ্যম আয়ের কর্মীদের আয় সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন সরকারি তথ্য ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিশ্লেষণে দেখা গেছে, কর ছাড় এবং মজুরি বৃদ্ধির কারণে অনেক কর্মজীবী পরিবারের হাতে আগের তুলনায় বেশি অর্থ থাকছে, যা তাদের ব্যয়ও বাড়িয়েছে। মার্কিন শ্রম বিভাগের তথ্য অনুযায়ী 2026 সালের দ্বিতীয় প্রান্তিকে নিম্ন আয়ের পূর্ণকালীন কর্মীদের সাপ্তাহিক আয় আগের বছরের তুলনায় 5.5% বেড়েছে। মধ্যম আয়ের কর্মীদের আয় বেড়েছে 4.6%। একই সময়ে মূল্যস্ফীতি ছিল 3.9%, অর্থাৎ অনেক কর্মীর আয় মূল্যস্ফীতির চেয়েও দ্রুত বেড়েছে। ব্যাংক অফ আমেরিকা ইনস্টিটিউটের তথ্য বলছে, কর পরবর্তী আয় জুন মাসে 2023 সালের পর সর্বোচ্চ গতিতে বেড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের ব্যয় শুধু নিত্য প্রয়োজনীয় পণ্য নয়, অন্যান্য খাতেও বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, কর ছাড়, চাকরি পরিবর্তনের মাধ্যমে বেশি বেতন পাওয়া এবং অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করার সুযোগ এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধি, নতুন শুল্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে। ফলে বর্তমান স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তবুও শ্রমবাজারের স্থিতিশীলতা ও আয় বৃদ্ধিকে কর্মজীবী মার্কিনদের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রে ডিমে সালমোনেলা দূষণের আশঙ্কায় বড় ধরনের রিকল ঘোষণা করেছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন FDA। টেক্সাসে 2টি খামার থেকে উৎপাদিত প্রায় 19 মিলিয়ন ডিম বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে। এসব ডিম টেক্সাস, ওকলাহোমা ও লুইজিয়ানার বিভিন্ন দোকানে বিক্রি হয়েছে। তবে এখন পর্যন্ত এসব ডিম খেয়ে কেউ অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। তারপরও ভোক্তাদের রিকল করা ডিম না খেয়ে দ্রুত দোকানে ফেরত দেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে এবার প্রায় 1,90,00,000 ডিমে সালমোনেলা ব্যাকটেরিয়ার সম্ভাব্য সংক্রমণের আশঙ্কায় বড় ধরনের প্রত্যাহার বা রিকল ঘোষণা করা হয়েছে। ইন্ডিয়ানা ভিত্তিক ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান মিডওয়েস্ট পোল্ট্রি সার্ভিসেস স্বেচ্ছায় প্রায় 15,89,000 ডজন সাদা খোসার ও কেজ ফ্রি বাদামি ডিম বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন FDA জানিয়েছে, টেক্সাসের 2টি খামারে পরিবেশগত পর্যবেক্ষণ ও সংক্রমণের মূল কারণ শনাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে সম্ভাব্য সালমোনেলা দূষণের বিষয়টি ধরা পড়ে। এরপর প্রতিষ্ঠানটি ওই খামারগুলো থেকে উৎপাদিত তাজা ডিম সরবরাহ বন্ধ করে দিয়েছে। রিকল করা ডিমগুলো 6 জুন থেকে 3 জুলাইয়ের মধ্যে উৎপাদিত। এইসব ডিমের সেল বাই বা বেস্ট বাই তারিখ 20 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত। টেক্সাস, ওকলাহোমা ও লুইজিয়ানায় পাঠানো এসব ডিম নির্দিষ্ট কিছু ক্রোগার, ব্রুকশায়ার গ্রোসারি ও স্থানীয় খুচরা দোকানে বিক্রি হয়েছে। কান্ট্রি মর্নিং সহ কয়েকটি ব্র্যান্ডের ডিমও এই রিকলের আওতায় রয়েছে। কার্টনের গায়ে নির্দিষ্ট কোড ও জুলিয়ান তারিখ থাকলে তা না খাওয়ার পরামর্শ দিয়েছে FDA। এইসব ডিম কিনে থাকলে ফেরত দিয়ে সম্পূর্ণ অর্থ ফেরত নেওয়া যাবে। সালমোনেলা সংক্রমণে জ্বর, ডায়রিয়া, বমি ভাব, বমি ও পেট ব্যথা হতে পারে। শিশু, বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষের ক্ষেত্রে সংক্রমণ গুরুতর, এমনকি প্রাণঘাতীও হতে পারে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র CDC জানিয়েছে, দূষিত খাবার খাওয়ার 6 ঘন্টা থেকে 6 দিনের মধ্যে উপসর্গ দেখা দিতে পারে। রক্ত মিশ্রিত ডায়রিয়া, দীর্ঘস্থায়ী ডায়রিয়া বা পানিশূন্যতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে বিয়ের আয়োজনে বদলে যাচ্ছে চেনা ধারা। বড় ভেন্যু, জাঁকজমক আর বিপুল খরচের বদলে এখন
ছোট পরিসরে কোর্ট হাউসে বিয়ের দিকে ঝুঁকেছেন অনেক দম্পতি। খরচ সাশ্রয়ের পাশাপাশি ভেন্যু বুকিংয়ের ঝামেলা এড়াতেও এমন আয়োজন বেছে নিচ্ছেন তারা। করোনাকালে জনপ্রিয় হওয়া কোর্ট হাউসে বিয়ে এখন পরিণত হয়েছে অনেকের পছন্দের বিকল্পে। চাহিদা বাড়ায় বিভিন্ন শহরে আদালতে বাড়ছে বিয়ের অ্যাপয়েন্টমেন্টও। যুক্তরাষ্ট্রে বিয়ের আয়োজনেও বদল আসছে। বড় ও ব্যয়বহুল ভেন্যু বাদ দিয়ে এখন ছোট পরিসরে আদালত বা সিটি হলে বিয়ের অনুষ্ঠান করছেন অনেক দম্পতি। খরচ কমানো এবং আয়োজনের ঝামেলা এড়াতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন তারা। ক্যালিফোর্নিয়ার ঐতিহাসিক সান্তা বারবারা কাউন্টি কোর্ট হাউসে সাম্প্রতিক সময়ে ছোট পরিসরের বিয়ের আয়োজন বেড়েছে। অনেক দম্পতি মনে করছেন বড় ভেন্যু বুকিং, অতিথি আপ্যায়ন ও সাজসজ্জায় বিপুল অর্থ খরচের চেয়ে আদালতে সহজভাবে বিয়ে করাই বেশি সুবিধাজনক। এক নবদম্পতি জানান, আদালতে বিয়ে করায় তারা অনেক অর্থ সাশ্রয় করতে পেরেছেন। পাশাপাশি বড় ভেন্যু বুক করার চাপ ও নানা ধরনের আয়োজনের ঝামেলাও এড়ানো গেছে। শুধু সান্তা বারবারা নয়, বেভারলি হিলস কোর্ট হাউসেও ছোট পরিসরে বিয়ের জন্য আগ্রহ বাড়ছে। অনেক দম্পতি আদালতে বিয়ে সেরে পরে সিটি হলে গিয়ে ছবি তুলছেন। সান্তা বারবারা কাউন্টি লাইসেন্স ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে খরচ হয় $204। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বহু বছর ধরে এই ফি বাড়ানো হয়নি। 15 জনের কম অতিথি নিয়ে ছোট বিয়ের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থাও রয়েছে। তবে 3 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট চালু হলে দ্রুতই সেগুলো পূর্ণ হয়ে যায়। করোনা ভাইরাস মহামারীর সময় প্রয়োজনে তাগিদে কোর্ট হাউসে বিয়ের জনপ্রিয়তা বেড়েছিল, তবে এখন তা অনেক দম্পতির পছন্দের আনুষ্ঠানিকতায় পরিণত হচ্ছে। চাহিদা মেটাতে সান্তা বারবারা কাউন্টি দ্রুত বিয়ের ব্যবস্থাও চালু করেছে। এমনকি কাউন্টারের সামনেই সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় বিয়ে করার সুযোগ রয়েছে। নবদম্পতি স্কাই এবং জেরেমিয়ার মতো অনেকেই বলছেন, কাছের পরিবার ও বন্ধুদের নিয়ে ছোট অন্তরঙ্গ আয়োজনই তাদের কাছে সবচেয়ে সুন্দর ও স্মরণীয়। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় প্রাণনাশের হুমকি পেয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি জানিয়েছেন, শুধু তিনি নন, তার স্ত্রীও একই কারণে হুমকি ও অনলাইন হয়রানির শিকার হয়েছে। মার্কিন সাময়িকী রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, মৃত্যুর হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা কখনোই সহজ নয়, তবে যখন আপনি মানুষের অধিকার ও ন্যায্য বিচারের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তখন এর কিছু পরিণতি মেনে নিতেই হয়। তিনি জানান, নিউ ইয়র্কের অঙ্গরাজ্যের আইন প্রণেতা থাকাকাল থেকেই ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সমালোচনা এবং গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষের প্রাণহানির বিরুদ্ধে কথা বলার কারণে নিয়মিত হুমকি পেয়ে আসছেন। মামদানি বলেন, মেয়র নির্বাচিত হওয়ার আগেই এসব হুমকি শুরু হয়েছিল এবং দায়িত্ব গ্রহণের পরও তা বন্ধ হয়নি। তার ভাষ্য, গাজা ইস্যুতে নিজের অবস্থান প্রকাশ করার কারণে তার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা, বিদ্বেষমূলক মন্তব্য এবং প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার হওয়া উচিত। তবে পরে তিনি স্পষ্ট করেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার কোনো স্বাধীন আইনি ক্ষমতা নিউ ইয়র্ক সিটির নেই। এই ধরনের পদক্ষেপ নেওয়ার এখতিয়ার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের। হুমকি ও বিতর্কের মধ্যেও গাজা ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে না আসার ইঙ্গিত দিয়েছেন নিউ ইয়র্কের এই মেয়র। নিউ ইয়র্কের ব্রুকলিনে গাড়ি ছিনতাইয়ের চেষ্টায় ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরেছেন 21 বছরের এক উবার চালক। পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আসা ওই তরুণ পরিবারের আর্থিক সহায়তার জন্য সপ্তাহে 7 দিনই গাড়ি চালাতেন। হামলার পর টানা 10 দিন অচেতন ছিলেন তিনি। সম্প্রতি জ্ঞান ফিরলেও এখনও বাম হাত নাড়াতে পারছেন না। ঘটনার পর সন্দেহভাজনকে গ্রেপ্তারের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গাড়ি ছিনতাইয়ের চেষ্টায় ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণে বেঁচে গেছেন 21 বছর বয়সী এক উবার চালক। তবে গুরুতর আহত ওই তরুণের সামনে এখন দীর্ঘ পুনর্বাসনের পথ। পুলিশ জানিয়েছে, গত 11 জুলাই ভোর 4:15টার দিকে ব্রুকলিনের পার্কসাইড এভিনিউ এলাকায় যাত্রী তুলতে গিয়েছিলেন পাকিস্তানি অভিবাসী দানিশ সারওয়ার। এ সময় যাত্রী বেশে থাকা এক ব্যক্তি তার উপর হামলা চালিয়ে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে। অভিযোগ, হামলাকারী সারওয়ারের মোবাইল ফোন ও $500 নগদ অর্থ নিয়ে যায়। এরপর গাড়ির চাবি তুলে দেওয়ার সময় খুব কাছ থেকে তার ঘাড়ে গুলি করে পালিয়ে যায়।
পুলিশের ধারণা হামলাকারী সারওয়ারকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছিল। ঘটনাস্থলের কাছে থাকা উবারের ড্যাশ ক্যাম ভিডিওতে সন্দেহভাজন ব্যক্তিকে মুখের মাস্ক খুলতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে তার পরনে ছিল নীল শর্টস, কালো সোয়েট শার্ট ও কালো জুতা, সঙ্গে ছিল একটি ব্যাকপ্যাক। গুলিবিদ্ধ সারওয়ার টানা 10 দিন অচেতন অবস্থায় ছিলেন। সম্প্রতি জ্ঞান ফিরলেও এখনও তার বাম হাত নাড়াতে বা অনুভব করতে পারছেন না। চিকিৎসকরা গলায় একটি মাইক্রোফোন বসানোর পর তিনি কথা বলতেও সক্ষম হয়েছেন। 3 বছর আগে পাকিস্তান থেকে ব্রুকলিনে আসেন সারওয়ার। পরিবারের আর্থিক সহায়তার জন্য সপ্তাহের 7 দিনই উবার চালাতেন তিনি। তার ভাইও উবার চালান। তবে এই ঘটনার পর সারওয়ার আর কখনো গাড়ি চালাবেন কিনা তা নিয়ে পরিবার গভীর উদ্বেগে রয়েছে। পুলিশ সন্দেহভাজনকে গ্রেফতারে তদন্ত চালিয়ে যাচ্ছে। মিশিগানে জমকালো আয়োজনে যাত্রা শুরু করেছে নতুন ফ্যাশন হাউস আইনুর লাক্সারি বুটিক। ওয়ারেনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এর গ্র্যান্ড ওপেনিং। অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের পোশাক, ট্রেন্ডি ইন্ডিয়ান কালেকশন, ব্রাইডাল ড্রেস, জুয়েলারি এবং উদ্বোধনী বিশেষ মূল্য ছাড়ের কারণে দিনভর ছিল ক্রেতাদের ব্যাপক উপস্থিতি। বিস্তারিত রিপোর্টে। ফিতা কাটা, শুভেচ্ছা বিনিময় আর অতিথিদের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে মিশিগানের ওয়ারেনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আইনুর লাক্সারি বুটিক। বাংলাদেশি উদ্যোক্তার প্রতিষ্ঠিত এই বুটিকের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সকাল থেকেই ভিড় করেন কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী, পরিবার এবং ফ্যাশন প্রেমীরা। ফ্যাশন হাউসটিতে স্থান পেয়েছে অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের 3 পিস, ফর্মাল ও পার্টি কালেকশন, ব্রাইডাল পোশাক, জুয়েলারি এবং মানসম্মত ট্রেন্ডি ইন্ডিয়ান ড্রেস। এক ছাদের নিচে বৈচিত্র্যময় ফ্যাশন সংগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন আগত দর্শনার্থীরা। শুধু পোশাকের সংগ্রহই নয়, স্টোরটির আধুনিক ইন্টেরিয়র, প্রশস্ত পরিসর এবং নান্দনিক সাজসজ্জাও দর্শনার্থীদের নজর কেড়েছে। অনেকেই কেনাকাটার পাশাপাশি ছবি তোলা এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য ছিল আকর্ষণীয় মূল্য ছাড়, স্টোর জুড়ে বিশেষ ডিসকাউন্ট, নির্ধারিত পণ্যে বাড়তি ছাড়, জুয়েলারিতে বিশেষ অফার এবং ব্রাইডাল কালেকশনে ছিল উৎসব মুখর কেনাকাটার সুযোগ। অনুষ্ঠানে অতিথিদের জন্য স্ন্যাক্স ও রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবের আমেজ, যা উপস্থিত অতিথিদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে। আয়োজকরা জানান, দক্ষিণ এশিয়ার সংস্কৃতি ও আধুনিক ফ্যাশনের সমন্বয়ে মানসম্মত পণ্য এবং আন্তরিক সেবা দেয়াই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও নতুন নতুন কালেকশন এবং বিশেষ অফারের মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জনের প্রত্যাশার কথাও জানান তারা। এটা আমার একটা ওয়ান কাইন্ড অফ ড্রিম বলতে পারেন। সো আমি ট্রাই করছিলাম যে সবচাইতে বেস্ট কিছু দেওয়ার আমার কমিউনিটিকে। সো অলওয়েজ আমি ট্রাই করছি, ইভেন করতেছি যে ভালো ক্লোথ, যারা ভালো ড্রেস পরতে পছন্দ করেন, যারা ভালো পরতে পছন্দ করেন, তাদের জন্য ডিফারেন্ট কিছু নিয়ে আসার। হোপসো আপনারা সবাই পছন্দ করতেছেন, ইভেন সামনে আরও কিছু ভালো পাবেন। তো সাথে থাকবেন আয়নুরের, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে আপনারা সবাই জানেন আয়নুরের গ্র্যান্ড ওপেনিং হয়েছে এবং আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন এবং আছেন, এই জন্য আমরা এবং আমার পরিবার আমরা খুবই কৃতজ্ঞ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই আয়োজনটাকে সার্থক করার জন্য। এখনও আমার স্টোরে আমি দেখলাম অনেক অনেক আমাদের বাঙালি কমিউনিটি থেকে আমাদের ভাই বোন, পাকিস্তানি কমিউনিটি, ইন্ডিয়ান কমিউনিটি সবাই এসেছে। সো আমরা খুবই গ্রেটফুল টু অল অফ ইউ গাইস। সো এইভাবে আমাদের পাশে থাকবেন। सुबह 12 बजे से, हालांकि ग्रैंड ओपनिंग थी 3 बजे स्टार्ट होनी थी, 12 बजे से यहाँ बेहद लोग आ चुके हैं। मैं समा की तरफ से, आयानूर की तरफ से आप सबको इनवाइट करती हूँ। हम रात के 12 बजे तक यहाँ पर हैं। इनकी ग्रैंड ओपनिंग चल रही है। बहुत सारे गुड प्राइसेस, बहुत खूबसूरत कपड़े हैं जिन पर अमेजिंग सेल, अमेजिंग डील्स मिल रही हैं। हम आप लोगों का वेट कर रहे हैं। इंशाल्लाह ताला मिलते हैं 12 माइल एंड हूवर आयानूर बुटीक में। মিশিগানে দক্ষিণ এশীয় ফ্যাশন প্রেমীদের জন্য নতুন এই বুটিক ইতোমধ্যেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে মনে করছেন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ সিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।